কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কয়েকদিন আগে থেকেই বেশ কিছুদিন ধরে বেশ কয়েক মাস ধরে বেশ চিন্তায় আছেন। না, আপনার আমার বাড়ি হেলে পড়ছে, রাস্তাঘাটের কি অবস্থা, কলকাতার কি অবস্থা, রাজ্যের কি অবস্থা সেই বিষয় বলছেন না, সেই বিষয় নয়। ওনার চিন্তা হচ্ছে কোন ধর্মের লোক সংখ্যায় বাড়বে, কোন ধর্মের লোক সংখ্যায় কমবে। কিন্তু স্যার, আপনি বা আপনার ডিপার্টমেন্ট বা আপনার মন্ত্রিসভার সদস্য, আপনার কলিগরা যদি ভালো করে কাজটা করতো, যে কাজটা তার দায়িত্ব, যার জন্য ভোট পেয়েছেন, তাহলে হয়তো আজকে এই সমস্যাটা খানিকটা সামলানো যেত। কিন্তু ওই যে বললাম, আপনার কার দুর্ভাগ্য কোন ধর্মে জন্মে, কার দুর্ভাগ্য কোন ধর্মে না জন্মে, এবং কে সংখ্যায় বেড়ে যাবে কিভাবে, এই হিসেবটা করতে আপনি বেশি ইন্টারেস্টেড রিসেন্টলি বলে মনে হচ্ছে। ফিরহাদ হাকিম স্যার, আপনাকে বলছি, প্রথমেই শুনবো ফিরহাদ হাকিম বাবু কি বলেছেন। খুব গুরুত্বপূর্ণ তিনি বাইট দিয়েছেন একটি এই বিষয় নিয়ে, তারপর আসবো আলোচনা। কি বলেছেন? স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। কি হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়িয়েছে, একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক না, বছরের পর বছর রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী। সুকন্যাদি, প্রথমে আপনার কাছে যাব। ফিরহাদ হাকিম বলছেন যে সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়, হতে পারে টেকনিক্যাল তিনি আমার থেকে ভালো বোঝেন, কারণ তিনি এই ডিপার্টমেন্টটা সামলাচ্ছেন। কিন্তু আমি আপনি টাকা দিয়ে ইনভেস্ট করে, সারা জীবনের টাকা লোকে ইনভেস্ট করে বাড়ি কেনে। গতকাল শুনলাম, তার আগের দিনও শুনলাম যে বাড়ি কেনার আগে দেখে নিন যে কোনো পারমিশন আছে কিনা, সেই বাড়ির পারমিট আছে কিনা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা বাড়ি, একটা গোটা বহুতল তৈরি হয়ে যাচ্ছে, বহুদিন ধরে তৈরি হচ্ছে, তার পারমিশন আছে কিনা, তার সেটা সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা, এটা আমার দেখার দায়িত্ব না আমি যাকে ভোট দিয়ে দায়িত্বে বসিয়েছি সেই কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে মেয়রের দেখার দায়িত্বটা কার? সবটাই কি আমার দায়িত্ব? প্রথমে আমি একটা কথা বলতে চাই, একটা বিল্ডিং ডিপার্টমেন্টের একটা আইন আছে। যখনই আমরা কোনো বাড়ি কিনতে চাই, বিল্ডিং ডিপার্টমেন্টের আইন অনুযায়ী বারবার করে আমাদের বলতে হয়, এবং আজকে সকালবেলা এই নিয়ে আমরা কোনো রাজনৈতিক বিতর্ক চাই না, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। প্রথমে বলতে হয় যে সেই বিল্ডিংয়ের সিসি আছে কিনা, যে কমপ্লিশন সার্টিফিকেট, সেই বিল্ডিংটা প্রপারলি স্যাংশনড কিনা, এগুলো প্রত্যেকের দেখে নেওয়া উচিত। এবং আমরা দেখছি কলকাতা শহরে হু হু করে যেরকম জনসংখ্যা বাড়ছে, সেরকমই আনঅথরাইজ কনস্ট্রাকশনগুলো হু হু করে বেড়ে উঠছে। আনঅথরাইজ কনস্ট্রাকশনগুলো আমরা জানি যে কিছু অসাধু ডেভেলপার, নট প্রোমোটার, এখানেও জানতে হবে। এখানে কিন্তু প্রোমোটার্স অ্যাক্ট আছে, প্রোমোটার এবং ডেভেলপারের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে। আমরা দেখি বাড়িগুলো উঠছে, আমরা দৌড়ে যাই, কম পয়সায় পেয়ে যাই, কিনে নিই। আমরা সেখানে সিসি বিচার করি না, স্যাংশন প্ল্যান আছে কিনা বিচার করি না, এবং সেই প্রোমোটার বা ডেভেলপার যে আছে, নট প্রোমোটার, ডেভেলপার যে আছে, সে সঠিক কিনা, তার কাজ কীরকম, সেগুলো আমরা বিচার করি না। কনস্ট্রাকশন হচ্ছে, আমরা কম পয়সায় কিনছি, এটা কি অনেকটা রংফুলি গেইন করছি, রংফুলি লস করছি। সেখানে মেয়র বা ডিপার্টমেন্টের বা অন্যান্য যারা মেয়র পরিষদ আছেন বা কাউন্সিলর, ওনাদের কাছে যখন কমপ্লেনটা যাচ্ছে যেখানে একটা আনঅথরাইজ হচ্ছে, ওনারা দেখছেন কিন্তু বিল্ডিংটা কি মেটেরিয়ালে তৈরি, তার সিসি আছে কিনা, প্রত্যেকটা কিন্তু সাধারণ নাগরিক, আমরা যারা কিনতে যাচ্ছি তাদের অনেক ভালোভাবে বিচার করে করা উচিত। কারণ ইনভেস্ট আমরা করছি। আর কিছু অবশ্যই আর কিছু ডিপার্টমেন্ট একেবারেই দোষী নয়, সেটা আমরা বলছি না। আমি অ্যাডিশনালি একটা কোশ্চেন করে দিচ্ছি, অ্যাডিশনালি একটা জাস্ট কোশ্চেন করে দিচ্ছি। আমি যেটা শুরুতেও বলছিলাম, দেখা তো জরুরি বটে। আমি টাকা দিয়ে একটা বাড়ি কিনছি, সেই বাড়ির সিসি আছে কিনা, সেই বাড়ির পারমিশন আছে কিনা, আমার অ্যাডিশনাল কোশ্চেন। আমি আঙুল দেখাবো অন্য লোকের দিকে, কিন্তু আমার অ্যাডিশনাল কোশ্চেন, যদি আজকে আমার এই বিল্ডিং এর পাশের একটা জমিতে একটা বহুতল তৈরি হয়, সেই বহুতলটা তৈরি লোকাল পুলিশ, কাউন্সিলর, প্রশাসন, সরকারি ব্যবস্থা সবকিছু চোখ এড়িয়ে হয়ে গেল, শুধু দায় হলো যে কিনছে তার। এটা কি করে হতে পারে? তাহলে আমি ভোট দিচ্ছি কেন? তাহলে আমি ট্যাক্স দিচ্ছি কেন? তাহলে আমি পুলিশ ব্যবস্থা আমার রাজ্যে রয়েছে কেন? তাহলে কাউন্সিলর রয়েছেন কেন? তাহলে পুরমন্ত্রী, মেয়র রয়েছেন কেন? সেরকমই আমরা রেলের টিকিট কাটছি,
রেল দুর্ঘটনার শিকার হচ্ছি, কিন্তু মন্ত্রীর কোনো দায় নেই। না, অবশ্যই দায় জীবন আছে। নিয়ে যেখানে 100% দায় আছে। আমরা মন্ত্রীর দিকে কিন্তু একদম আঙুল তুলি, আমরা রিপাবলিকে আঙুল তুলি এবং মানুষের আঙুল তুলতে, যদি রেল নিয়ে রেল দুর্ঘটনা হয় তাহলে মন্ত্রীর দায়িত্ব রয়েছে। পরপর যে দুর্ঘটনাগুলো ঘটছে, কোনো রকম অনুষ্ঠান করা হয়েছিল? অবশ্যই অনুষ্ঠান হয়েছে, আমি আপনাকে লিংক পাঠাবো। রেলমন্ত্রীর দায়িত্ব নেই? রেলমন্ত্রীর কেন দায়িত্ব নেই? আমরা রেলমন্ত্রীকে, এমনকি রিপাবলিক নেটওয়ার্ক, রিপাবলিক টিভিতে টানা 3 দিন ধরে শো হয়েছে ট্রেন দুর্ঘটনার পথে। আমার প্রশ্ন হচ্ছে রেল দুর্ঘটনায় রেলমন্ত্রীকে প্রশ্ন করব অবশ্যই। যদি কোথাও কোনো দুর্ঘটনা হয় সেখানের যে দায়িত্ব আছে ভোট প্রাপ্ত, আমি সেটা নিয়ে মণিকাঞ্চন দার কাছেও যাব, সেটা প্রশ্ন করবই। আমার প্রশ্ন হচ্ছে ফিরহাদ হাকিম বাবু, মণিকাঞ্চন দা, ফিরহাদ হাকিম বাবু বলছেন কোন ধর্ম বেড়ে গেলে ভালো, কোন ধর্ম কমে গেলে ভালো, কোথায় দুর্ভাগ্য কার দুর্ভাগ্য নেই, কিন্তু এই হেলে যাচ্ছে বাড়ি, তার সমস্ত দায়িত্ব হচ্ছে যে কিনছে তাকে দেখে নিতে হবে সবটা। তার তো দায়িত্ব আছেই, কিন্তু তার দায়িত্বতেই শেষ, আর কারুর দায়িত্ব নেই। তাহলে বাকিরা কি করছে? আর আপনার মনে হয় না রাজনৈতিক যোগ আছে? হ্যাঁ, আপনার কাছে আবার আচ্ছা ঠিক আছে, 10 সেকেন্ডে শেষ করুন, তারপর মনে সব সময় না রাত সকাল থেকে লোককে আমরা যখন সুপ্রভাত বলে কোনো অনুষ্ঠান শুরু করি, সেখানে রাজনৈতিক তরজা থাকে, কিন্তু রাজনৈতিক তরজার বাইরেও কিছু কিছু থাকে। এবং সেখানে আমি যেটা ডিপার্টমেন্টের কথা বলছিলাম, আমরা দেখি কোনো একটা কমপ্লেন যখন সেখানে গেল, কর্পোরেশনে হোক, মিউনিসিপ্যালিটিতে গেল, যে এখানে একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন হচ্ছে, আমরা একটা কমপ্লেন করলাম, দেখলাম ডিপার্টমেন্টের কিছু ইঞ্জিনিয়ার আছে, তারা ইঞ্জিনিয়ার আছে, তারা সাধু হোক অসাধু হোক, তাদের ক্যারেক্টার সার্টিফিকেট আমি দিচ্ছি না, তো দায়িত্বটা তাদের ওপরও বর্তায়। তবে এটুকু আমি বলবো, তাদের চরম শাস্তি হওয়া দরকার। বিষয় যেটা হচ্ছে, আমরা তৃণমূল জামানায় কতগুলো নতুন নতুন শব্দবন্ধনীর সাথে পরিচিত হয়েছি, যেমন স্কোয়ার ফিট কাউন্সিলর, ফ্লোর মিনিস্টার। স্কোয়ার ফিট কাউন্সিলর আছে আমাদের নর্থ ক্যালকাটাতেই আছে, ফ্লোর মিনিস্টার আছে আমাদের আশেপাশেই আছে, ঘুরে বেড়ায়। আর তারপরে আমরা এটাতে গ্যারেজ কাউন্সিলর, মানে আপনি ফ্ল্যাট একটা বিল্ডিং বানান, তার নিচে ওই কাউন্সিলরের একটা জায়গা ছেড়ে দিতে হবে গ্যারেজ করার জন্য, সাউথ ক্যালকাটায় আছে গ্যারেজ কাউন্সিলর, আমি প্রত্যেকের নাম নিচ্ছি না। অর্থাৎ এই যে নতুন নতুন শব্দবন্ধনী তৈরি হয়েছে। আজকে যে বিষয়টা তুলে ধরলো যে যারা কনজিউমার আছে, যারা কিনছে, তারা, আমরা এই যে স্লাইন নিয়ে প্রসূতি মৃত্যু হলো, আজকে তোলপাড় হচ্ছে, তাহলে যখন স্লাইন দেওয়া হবে তখন কি রোগী জিজ্ঞেস করবে আগে সার্টিফিকেটটা দেখাও, এর ঠিকঠাক আছে কিনা, তারপরে আমি স্লাইনটা নেবো? এরকম তো জেনারেলি হয় না। হয়তো কথা বলার জন্য ঠিক আছে, যারা লেম্যান, যারা সাদা, এক মিনিট দিদি, আপনার সময়, রুলস তো এটা রুলস নয় যে তুমি 3 তলা বাড়ির পারমিশন নিলে সেই বাড়িটা কি করে 5 তলা হয়ে গেল, কাউন্সিলর সামনে দিয়ে ঘুরছে দেখতে পাচ্ছে না, এটা রুলস? এটা কি রুলস? যেখানে ভরা জমি ভরাট করা হচ্ছে এটা রুলস, এবং যেখানে দুটো বাড়ির মধ্যে 4 দিকে 2 ফুট করে পারমিশন হয়েছে একরকম, বাড়ির 4 দিকে 2 ফিট করে বেড়ে গেল, মানে কতটা স্কোয়ার ফিট বেড়ে গেল, এটা কি রুলস? বা কাউন্সিলর তো ওখানে রয়েছে, যারা পারমিশন দিচ্ছে তারা তো ওখানে রয়েছে। সমস্ত দোষ ইঞ্জিনিয়ারদের ঘাড়ে, আর তোমরা হচ্ছে নির্দোষ, একদম দুধে ভাতে ছেলে, তোমরা এরকম কোনো ব্যাপার নেই। চেয়ারম্যান পারমিশন দেয়, দাঁড়ান, আপনার বেলায় বলিনি। বিষয় হচ্ছে এখানে যে বিষয়গুলো আসছে, আরে ভুল ভাই, তুমি তো সকালবেলা থেকে ভুল চালু করে দিলে, আমি ঝগড়া করতে যাইনি। ব্যাপারটা হচ্ছে পারমিশন যেটুকু নেওয়ার দরকার তার থেকে বেশি পারমিশন নিচ্ছে ওখানকার যে স্থানীয় তৃণমূল নেতা আছে তাকে খুশি করার জন্য। নাম্বার 2, সয়েল টেস্ট। আপনার একটা জমি ধরুন বাড়ি করছেন, একদিকে পুকুর আছে মানে নরম মাটি, একদিকে অরিজিনাল মাটি, সেই বাড়ি তো ঢেসে পড়বেই। সেই বাড়ির পারমিশন কে দিচ্ছে? 4 দিকে বেড়ে যাচ্ছে, রডের যে ব্যাপার রয়েছে সেইগুলো কে দিচ্ছে? অ্যাকচুয়ালি কোনো কিছুই, শুধু বাড়ি তৈরি নয়, কোনো কিছু করতে গেলে কাটমানির যে কালচার পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শুরু হয়েছে, এই কাটমানিকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষের গলা কাটছে, আর তার জন্য আজকের এই অবস্থা। আর বললে অ্যাক্সিডেন্ট আর ইন্টেনশনালি ইচ্ছাকৃত কিছু করার মধ্যে দুটো পার্থক্য আছে। রেলে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএর সরকার, কংগ্রেসের সরকার যে সময়ে হয়ে থাক, তাকে কেউ কিছু ঘটনা ঘটিয়েছে কোনো সময় দেখা যায়নি। রেল জানে 10 দিন আগের থেকে যে এই যে পাতটা তৈরি করছি এটা 2 বছর পর ভেঙে পড়বে, সেরকম ভাবে কিন্তু কোনো দেখা যায়নি। দ্যাট ইজ কল্ড অ্যাক্সিডেন্ট। এবং সেক্ষেত্রে কিন্তু রেল কম্পেনসেশন দিয়েছে। আমি যদি ধরেও নিই ওনার কথা মতো যে এইগুলো অ্যাক্সিডেন্টালি হচ্ছে, তাহলে যারা জীবনের সর্বস্ব কিছু দিয়ে ব্যাংক থেকে হোম লোন নিয়ে বাড়িটা কিনেছে, তার কম্পেনসেশন কি কাটমানি তৃণমূল নেতারা দেবে বা এই সরকার দেবে? তো এটা আমার প্রশ্ন। বেশ, আমি এখানে একটা বাইট শোনাবো। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেছেন, তিনি এই গোটা বিষয়টাকে, একদিকে তো দোষ গেল কনজিউমারদের ওপর, যারা কিনছে তার ওপর, আর ইঞ্জিনিয়ারদের ওপর, তাই শুধু নয়, এটা হচ্ছে গোটা সমাজের দোষ। শুনুন কেন সমাজের দোষ।
আমি দেখছিলাম এটা ইউরোপে না তুরস্কে একটা ঘটনা ঘটেছে, এরকম একটা বাড়ি ভেঙে পড়েছে, বিশাল 60 জনের মৃত্যু হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়, আমাদের দেশে নতুন কিছু নয়। আমি সিমেন্ট বালি ভুল মেশাচ্ছি, বালি হেরে যাচ্ছে, বাড়ির তলায় সয়েল টেস্ট হলো না, এই যে জিনিসগুলো ঘটছে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। মানুষ একটা মানে অন্যায় লোভের পথে যেভাবে হাঁটছে একটা শ্রেণীর মানুষ, এটা একটা সামাজিক বিপদ বলে আমি মনে করি। কারণ এট দ্য কস্ট অফ দ্য লাইফ অফ দ্য পিপল এই ধরনের ঘটনা ঘটলে তার এগেন্সে কড়া সিদ্ধান্ত নেওয়া দরকার, এবং সেটা দৃষ্টান্ত হয়ে যখন দেখা দেবে তখন নিশ্চিতভাবে আমার অগাধ বিশ্বাস আমার মুখ্যমন্ত্রীর ওপরে, তিনি নিশ্চিতভাবে এখন কড়া সিদ্ধান্ত নেবেন। এটা সামাজিক ব্যাধি, বিদেশে হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, তাহলে এখানেও হতে হবে। তাহলে সুদানেও গৃহযুদ্ধ চলছে, তাহলে এখানেও গৃহযুদ্ধ চলতে হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, অন্য জায়গায় যা হচ্ছে সেটা এখানেও হওয়াটা সেটা ফেয়ার, এইটা বলছেন কি মন্ত্রী? এবার একটা সিকোয়েন্স দেখাবো, যে প্রশ্নটা আমি করছিলাম, যে মন্ত্রী কাউন্সিলর যেটা দেখতে পান না, যেটা চোখের সামনে থাকা উচিত রয়েছে কিন্তু দেখতে পান না, তার কারণ কি? চোখ বন্ধ করে রাখার কারণটা কি? পিছনে কোনো কারণ আছে? আগে দেখুন আমাদের দুই প্রতিনিধির বিশেষ একটি প্রতিবেদন দ্রুত। এই মুহূর্তে রয়েছি ট্যাংরায় সেই হেলে পড়া সাদা বাড়িটিতে, যেখানে দুটো বাড়ির মাঝখানে 8 ফুটের গ্যাপ রাখার কথা, সেই গ্যাপ কিন্তু রাখা হয়নি। গায়ে গায়ে দুর্বা ঘাসের মতন গজিয়ে উঠছে এক একটি বেআইনি বহুতল, অথচ এখানকার কাউন্সিলর নাকি কিছুই জানেন না, কিছুই নাকি তিনি শোনেননি। 2 থেকে 3 দিন আগে তিনি শুনেছেন যে একটি বাড়ি আরেকটি বাড়ির পাশে হেলে পড়েছে, সেই কারণে বিল্ডিং ডিপার্টমেন্টকে খবর দিয়েই তিনি কিন্তু চুপটি করে বসে রয়েছেন, আর কোনো যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তিনি বোধ করেননি। আমি এই মুহূর্তে ছবি দেখাবো, যেখানে ছাদে আমরা উঠেছি, সেই ছাদ থেকে পাশের বাড়ি, অর্থাৎ যে বাড়িতে হেলে পড়েছে এই ছাদটি, নতুন ছাদ যেখানে আমরা দেখতে পাচ্ছি এখনো রং হয়নি, সেই বাড়ির সাথে 1 হাতেরও গ্যাপ নেই। এটা হচ্ছে পাশের বাড়ি, আমি এই মুহূর্তে সেখানে রয়েছি, এখানে 1 হাতেরও কিন্তু গ্যাপ নেই। সেই মুহূর্তে আমার সহকর্মী ঐন্দ্রিলা রয়েছে। ঐন্দ্রিলা, আমরা তো জানি যে ছাদের মধ্যে নাকি আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারি, হাত ধরতে পারি কি? আমরা হাত ধরছি, আমরা এই মুহূর্তে হাত ধরছি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি সাদা বাড়ি, নির্মীয়মান বাড়ি। ঐন্দ্রিলা আমার সহকর্মী যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি সবুজ বাড়ি। ঐন্দ্রিলা, আমি একটু কথা বলি। অপর বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, কথা বলছি আমরা একদমই দুটো বাড়ি পাশাপাশি, হয়তো এটাই সম্ভব। কি করে সম্ভব? আমি একটু দেখাই যারা দর্শকরা দেখছে, আমি রয়েছি একটি বাড়িতে, যে বাড়ির মাথার অংশটা হেলে গিয়েছে, অর্থাৎ যে সবুজ বাড়িটিতে এই মুহূর্তে 13টা পরিবার বসবাস করে। আর এলিনা রয়েছে ঠিক পাশের বাড়িটিতে। পাশে আমরা মালিকদের সঙ্গে কথা বলছিলাম, তারাও এই একই কথা বলছে যে এরকম ভাবে একটা ফ্ল্যাট উঠেছে, তারা বারবার প্রমোটারকে বলেওছে, কিন্তু প্রমোটার তাদের প্রথম দিন থেকে আশ্বস্ত করে এসছেন যে নাকি কোনো রকম অসুবিধা হবে না। হয়তো দেখো এইরকম একটা ফ্ল্যাট তারাও আশা করেননি, কিন্তু আজকে দাঁড়িয়ে 13টা পরিবার যখন ফ্ল্যাটটা কিনে নিয়েছে, আতঙ্ক তো এখান থেকে গ্রাস করছে। 13টি পরিবারের প্রাণের দায়টা তাহলে কে নেবে? কাউন্সিলর বলছেন এসে যে আমরা দেখার যেটা চিন্তা ভাবনা করেছি আমরা দেখব। তবে তিনি কি বলছেন, আরো একটি বিস্ফোরক কথা, তিনি বলছেন এটা যে আমরা যদি আমাদের লোক পাঠাই, তাহলে কোথায় কি বাড়ি হচ্ছে এটা খুঁজতে পাঠাই, তাহলে বলা হবে তৃণমূলের গুন্ডারা দাদাগিরি করছে। তাহলে কি এইভাবে বিভিন্ন, তার মানে বেআইনি বহুতলগুলো এভাবে ঘাসের মতন গজিয়ে উঠবে। দেখানোর চেষ্টা করবো এইভাবে রাখতে পারছি, কিন্তু এই হাতে হাত ধরাটা কতদিন পর্যন্ত থাকবে বলবো এলিনা। আমি দর্শকদের একটু সঙ্গে নিয়ে যাব, বাড়ির ঠিক মধ্যে কতটা ডিস্টেন্স আপনারা হয়তো এই মুহূর্তে অনেকটাই বুঝতে পেরেছেন। আমি আরো একবার যাওয়ার একটু চেষ্টা করি এবং এই মুহূর্তে একটু দূরত্বটা দেখানোর চেষ্টা করি। আমি দাঁড়িয়ে রয়েছি সবুজ বাড়িটির এই মুহূর্তে ঠিক ব্যালকনিতে, আর অপর বাড়িটি এই মুহূর্তে যে সাদা বাড়িটি, সেখানে এলিনা এসছে ব্যালকনিতে। দুটো ব্যালকনি একেবারে পরস্পরের সঙ্গে মাথায় মাথায় জোড়া লেগে গিয়েছে। এরকম ভাবে দিনে দুপুরে যদি ছত্রাকের মতন এরকম ইলিগাল ফ্ল্যাট গড়ে ওঠে সামান্য কয়েকটা টাকা কমের জন্য, তাহলে কিন্তু জীবনের প্রশ্ন থেকেই থাকছে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। সুকন্যাদির কাছে যাবো। সুকন্যাদি, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যর কোনো একটা বার্তা দিচ্ছেন? দুটো বাড়ি, একটা বাড়ি থেকে একটা বাড়িতে হাত ধরা যাবে, সমাজ একসাথে থাকবে, বাঙালি একসাথে থাকবে। সেই কিশোরায় তোমাদের চ্যানেলেই দেখলাম যারা নাকি রিপোর্টার ছিলেন, যারা নাকি গ্রাউন্ড রিপোর্টের ওখানে গেছিলেন, ঐন্দ্রিলা আর আরেকজন, তারা বললো যে বাড়ির বাসিন্দারা বারবার যারা কিনবেন তারা বারবার সেই প্রমোটারকে বলেছেন, প্রমোটার না, এখানে কোথাও একটা ভুল হচ্ছে, উনি প্রমোটার নয়, উনি নিশ্চয়ই ডেভেলপার, এটা আমার বিশ্বাস। কোনো প্রমোটার যার লাইসেন্স আছে সেরকম ধরনের কাজ করে না। এবার যেটা আমি কথাটা বলছিলাম, এই যে ব্যাপারটা, তারা প্রমোটারকে বারবার বলছে, কিন্তু তারা কোনো একটা জায়গায়
কোনো জায়গায় তারা কোনো কমপ্লেন করেনি, না কাউন্সিলর, না বিল্ডিং ডিপার্টমেন্ট, না কোথাও তারা কোনো রকম কমপ্লেন করেনি যে বাড়িটা এরকম অবস্থা হতে পারে। মানুষের চোখ আছে। কদিন আগে ফিরহাদ হাকিম বললেন আমাদের ব্যবস্থা আছে, প্রতি গলিতে আমরা সপ্তাহে একবার করে আমাদের ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ পাঠাই। আমার কাছে সেই বাইট আছে। এই গলিতেও পাঠানোর কথা, প্রত্যেকটা গলিতে যেখানে, হ্যাঁ, কিন্তু তারা দেখতে পাননি চোখে যে দুটো বাড়ির মধ্যে হাত ধরাধরি করা যাচ্ছে, নাকি তারা ঐক্যের বার্তা দিতে চাইছে। ডিপার্টমেন্টের লোকরা যদি অসাধু হয়, সেখানে কাউন্সিলর, প্রতিটা গলিতে যত লোক যাচ্ছে সবাই অসাধু, কাউন্সিলর অসাধু, সব লোকের কাউন্সিলরের তো যাওয়ার কথা হচ্ছে না। এটা তো কাউন্সিলরের দেখার কথা। যারা যাচ্ছে কাউন্সিলরের কাছে, ডিপার্টমেন্ট একটা করে শুনো, কাউন্সিলরের যে সমস্ত লোকেরা পাঠাচ্ছেন তারা নিশ্চয়ই বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে যাচ্ছেন, এবং বিল্ডিং ডিপার্টমেন্টের লোকেদের এটা দেখার দায়িত্ব। কেন তারা খুব ভালো করে ওয়াকিবহাল ব্যাপারগুলো, তারা অভিজ্ঞ, তারা চোখ দিয়ে দেখছেন না কেন? তাদের সেখানে দেখতে কিসের অসুবিধে হচ্ছে, এবং সেটা সম্পূর্ণ ডিপার্টমেন্টের ব্যাপার। ইঞ্জিনিয়ার আছেন, সাব ইঞ্জিনিয়ার আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, তারা কি করছেন এটা মেয়র বা কাউন্সিলরের পক্ষে বোঝা সম্ভব নয়। বাড়ির মেটেরিয়াল কিরকম, বাড়ি কতটা হেলে পড়ছে, বাড়ির সয়েল টেস্ট হয়েছে কিনা, এগুলো কখনোই সম্ভব নয়। আর যেহেতু সিসি পাওয়ার জন্য প্রচুর ডকুমেন্টসের দরকার হয়, এই ডকুমেন্টস গুলো এই ডেভেলপার যারা আছে আনঅথরাইজড কনস্ট্রাকশনের, তারা এই ডকুমেন্টস আমি লাইভে যাওয়ার আগে সময় কম আছে, এবং কনজিউমাররাও সেই সম্বন্ধে ওয়াকিবহাল নয়। মনিকাঞ্চন দা, দোষ হচ্ছে এই যারা করাপ্টেড অফিশিয়াল, তারা দেখছে না, কিন্তু মন্ত্রী হচ্ছেন শুদ্ধ মানুষ একজন, উনি জানেন না, তাই জন্য আমি যাব লাইভে। তার আগে দ্রুত, চোরের মায়ের বড় গলা, চোখ আছে তো, চোখটা তো আর বিল্ডিং দেখার জন্য নয়, চোখটা হচ্ছে কাটমানির দিকে, চোখ হচ্ছে কাটমানির দিকে, কোথা থেকে কত টাকা আসবে। যদি একটা দুটো বিল্ডিং হতো, যেটা একটা দুটো বিল্ডিং, প্লিজ চিৎকার করে দরকার নেই, জানে এখানে কারা কি। যে বাড়িগুলো যদি একটা দুটো ভেঙে পড়তো, অফিসারদের দোষ হতো। একসাথে সারা পশ্চিম কলকাতা জুড়ে, বিধাননগর জুড়ে একের পর এক হচ্ছে। কামারহাটি কোথায়, চারদিকে হয়েছে। একটা বাড়ি দুটো বাড়ি হলে হতো। এই যে বাড়ি তোমরা রিপাবলিকে দেখালে, আমি নিয়ে গিয়ে বলতে পারি, আমরা তো এলাকায় ঘুরি, হাজারো এরকম বাড়ি রয়েছে যেখানে এক হাতও নেই, এক হাতও দুটো ছবি দেখাবো। সৈকত রয়েছেন, এক সেকেন্ড, সৈকত রয়েছেন ট্যাংরা থেকে, তুলিকা রয়েছেন বাগুইআটি থেকে। প্রথমেই যাব সৈকতের কাছে। সৈকত, আমরা এখানে আলোচনা করছি, এখানে আমাদের তৃণমূলের প্রতিনিধি রয়েছেন, তৃণমূলের হয়ে যিনি বলছেন, সুকন্যাদিও বলছেন যে এটা দেখা বিল্ডিং ডিপার্টমেন্টের কাজ, কিন্তু কাউন্সিলররা বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন না, কারণ তাদের পক্ষে দেখা সম্ভব নয়। তুমি একবার দেখাও, চোখে কি দেখে বোঝা যাচ্ছে না যে বাড়িগুলো কেমন ভাবে তৈরি হয়েছে, হেলে পড়ছে, কতটা পাশাপাশি রয়েছে, এটা কি চোখে দেখতে অসুবিধা হচ্ছে? কাউন্সিলর কি দেখতে পাচ্ছেন না? একবার দেখাও সৈকত। দেখো কিশোর, তুমি যেটা বললে চোখে দেখে কি বোঝা যাচ্ছে না, চোখে দেখেই বোঝা গেছে। সেই জন্যেই কিন্তু মানুষ সরব হয়েছে, এবং সেই জন্যেই কিন্তু আমরা সংবাদ মাধ্যম, এই প্রতিটি সংবাদ মাধ্যম এই খবরটা সবাই দেখাচ্ছি, পাবলিশ করছি। চোখে দেখেই বোঝা যাচ্ছে। এই যে পাশাপাশি দুটি বাড়ি, একটি আন্ডার কনস্ট্রাকশন সাদা রঙের বাড়ি, আরেকটি কনস্ট্রাকশন হয়ে গেছে সাদা সবুজ রঙের বাড়ি। এই চোখে দেখেই বোঝা যাচ্ছে। যিনি বলছেন যে কাউন্সিলররা হয়তো দেখতে পাচ্ছেন না, তাহলে হয়তো তারা সত্যিই তাদের কোনো সমস্যা আছে, না হলে তারা দেখেও দেখছেন না। কারণ চোখে দেখেই বোঝা যাচ্ছে যে এই সবুজ বাড়িটি সাদা বাড়িটির গায়ের ওপর হেলে গেছে। একেবারে এখান থেকে অন্তত শারীরিকভাবে বা ভালোভাবে দেখতে সক্ষম যে কোনো মানুষ, মহিলা পুরুষ নির্বিশেষে, তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে এই সবুজ বাড়িটি সাদা বাড়িটির ওপরে হেলে গেছে। একদম স্পষ্ট, হাত দিয়ে হাত ধরা যাবে। সৈকত, একটু সঙ্গে থাকো, সময় কম। আমি একবার তুলিকার কাছে যাব। তুলিকা বাগুইআটি থেকে রয়েছে, জগৎপুর থেকে। তুলিকা, একবার দেখাও চোখে দেখে বোঝা যাচ্ছে কিনা, তুমিও একবার দেখাও, নাকি গিয়ে ভালো করে পরীক্ষা করে তবে বুঝতে হবে, নাকি চোখে দেখেই বোঝা যাচ্ছে বাড়িগুলো একদম পাশাপাশি একে অপরের গায়ে হেলে পড়ছে? দেখাও। দেখো, একেবারে এখানেও কিন্তু চোখে দেখেই বোঝা যাচ্ছে যে বাড়িটি হেলে পড়েছে। আমি একটুখানি সেই ছবিটা বলবো দেখানোর জন্য। এই যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ, তিনতলা, সেই বিল্ডিং কিন্তু সামনের দিকে হেলে পড়েছে, একেবারে একটুখানি সামনের দিকে হেলে পড়েছে। এবং আমি যদি মোহিতকে বলবো আর একটুখানি সামনে যাওয়ার জন্য, বিল্ডিং এর মাঝের যে ফাঁক, সেই ফাঁক কিন্তু একেবারেই নেই বললে চলে। অর্থাৎ যে নতুন বিল্ডিং তৈরি হয়েছে সেটা, আরও একটি বিল্ডিং যে সাদা, যে ডান দিকের, আমার ডান দিকে যে সাদা বাড়ি রয়েছে, সেখানে কিন্তু হেলে পড়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ছবি, যেখানে কিন্তু 1 ফুটেরও গ্যাপ নেই, অর্থাৎ 1
হাতেরও গ্যাপ নেই, একটি জানলা খুললে কিন্তু আরেকটি পাশের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এ গিয়ে ধাক্কা খাবে। বেশ, একদম তুলিকা দেখালো জানলা খুললে পরেও একটা বিল্ডিং এর জানলা আরেকটা বিল্ডিং এ ধাক্কা খাবে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরবো আলোচনায়। দ্রুত যাব দুজনের কাছেই, দ্রুত রিয়াকশন নেব একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন।